বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমি আলোচনা করব থার্ড ইউনিট টেস্ট ফাইনাল এক্সাম বা থার্ড সেম ইভ্যালুয়েশনে তোমরা যারা কিছুদিন পর ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় হলো পরিবেশ ও তার সম্পদ। তো এর আগে কিন্তু আমি তোমাদের জীবন বিজ্ঞান সংক্রান্ত অন্যান্য বিভিন্ন ভিডিও করেছি। যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে নেবে। তার আগে এই চ্যাপ্টারের সমস্ত শর্ট কোশ্চেন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়েই আজকের মূল আলোচনা। তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। তাহলে শুরু করা যাক, আজকের মূল আলোচনা করব। বন্ধুরা, শুরু করা যাক তাহলে আজকের মূল আলোচনা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল এক্সাম বা থার্ড সেম ইভ্যালুয়েশনের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। তো এর আগে আমি তোমাদের চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ জীববিদ্যা ও মানব কল্যাণ সম্পর্কে সমস্ত শর্ট কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি এবং আজ তোমাদের আমি পঞ্চম অধ্যায় অর্থাৎ পরিবেশ ও তার সম্পদ সম্পর্কে বিস্তারিত শর্ট কোশ্চেনগুলো তুলে ধরবো, যেগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসার সম্ভাবনা। এবং এর আগেও আমি তোমাদের জীবন বিজ্ঞান সংক্রান্ত অন্যান্য সাজেশন এবং চ্যাপ্টারগুলো দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখে নেবে। তো পরিবেশ ও তার সম্পদ সম্পর্কে আজকের মূল আলোচনা অর্থাৎ মূল শর্ট কোশ্চেনগুলো আমি আজ তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথম দেখো, পরিবেশ ও তার সম্পদ। প্রথম কোশ্চেন, ট্রফিক লেভেল হলো খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক। দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন, সত্য মিথ্যা, এক কথায় প্রকাশ বা এমসিকিউ এসিকিউ যেভাবেই খুশি সেভাবেই কিন্তু আসতে পারে। অতএব প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, সেই লাইনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো ট্রফিক লেভেল কি? খাদ্য শৃঙ্খলের একটা সাংগঠনিক একক। ইকোসিস্টেম হলো ইকোলজির কার্যকারী একক। সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে উৎপাদক। তৃণভূমির বাস্তুতন্ত্রে বাঁশ পাখি হলো সর্বোচ্চ খাদক। প্রশ্ন ঘুরে আসতে পারে, তৃণভূমির বাস্তুতন্ত্রের সর্বোচ্চ খাদকের নাম কি? সেটা বাঁশ পাখি। বাস্তুতন্ত্রের অন্তর্গত সমস্ত প্রাণীগোষ্ঠীকে বলা হয় ফনা। অ্যান্টিলোপ প্রাণী কখনো জলপান করে না। প্রশ্ন আসতে পারে, কোন প্রাণী কখনো জলপান করে না? উত্তর হলো অ্যান্টিলোপ প্রাণী কখনো জলপান করে না। জলের নিম্নতলের মাটিতে বসবাসকারী প্রাণীদের বেন্থস বলে। যেসব প্রাণী স্বল্প লবণ গাঢ়ত্ব সহ্য করতে পারে তাদের এস্টোনোহ্যালাইন বলে। কি বললাম? যেসব প্রাণী স্বল্প লবণ গাঢ়ত্ব সহ্য করতে পারে তাদের এস্টোনোহ্যালাইন বলে। উদ্ভিদের পুষ্প পরিস্ফুটনের জন্য আলো প্রয়োজন, একে আলোক পর্যায়বৃত্তি বলে। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই আসতে পারে এই প্রশ্নটা, যে আলোক পর্যায়বৃত্তি কি? তো উদ্ভিদের পুষ্প পরিস্ফুটনের জন্য আলো প্রয়োজন, একে বলা হয় আলো পর্যায়বৃত্তি। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ তাপ গতিবিদ্যার সূত্র মেনে চলে। কোনো নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর মোট ভরকে জীবভর বলে। প্রশ্ন দিতে পারে জীবভর কি, বা কোনো অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর মোট ভরকে কি বলা হয়? তখন বলা হয় জীবভর। আন্তঃক্রিয়াশীল বিভিন্ন পপুলেশনের সমষ্টিকে কমিউনিটি বলে। কমিউনিটি কি? আন্তঃক্রিয়াশীল বিভিন্ন পপুলেশনের সমষ্টিকে কমিউনিটি বলা হয়। পরের কোশ্চেন, যে বিপাক ক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতিমূলক বিপাক বলে, আর শুষ্ক ওজন হ্রাস পেলে তাকে কিন্তু অপচিতিমূলক বিপাক বলে। অর্থাৎ বিপাকের মধ্যে দুটো ভাগ আছে, একটা ঋণাত্মক, একটা মানে পজিটিভ, একটা নেগেটিভ। পরে দেখো, ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নস্ট হেকেল। নির্দিষ্ট স্থানে বসবাসরত একই প্রজাতি অন্তর্ভুক্ত সমস্ত জীবদের একত্রে পপুলেশন বলা হয়। নির্দিষ্ট স্থানে বসবাসরত উদ্ভিদ ও প্রাণী প্রজাতিকে একত্রে কমিউনিটি বলে। একটা নির্দিষ্ট পরিবেশে একটা প্রজাতির সাপেক্ষে পরিবেশের সম্পর্কের অধ্যয়নকে অটো ইকোলজি বলে। মানে কোনো একটা নির্দিষ্ট পরিবেশে একটা প্রজাতির সম্পর্কে যদি পড়াশোনা করা হয় তখন তাকে অটো ইকোলজি, আর যদি নির্দিষ্ট পরিবেশে একাধিক প্রজাতির সাপেক্ষে পড়াশোনা করা হয় তখন তাকে বলা হয় সিনো ইকোলজি। পড়াশোনা মানে অধ্যয়ন। পরেরটা দেখো, একটি নির্দিষ্ট পরিবেশে একাধিক প্রজাতির সাপেক্ষে পরিবেশের সম্পর্কের অধ্যয়নকে বলা হয় সিনো ইকোলজি। তারপরে দেখো, ছায়াপ্রিয় উদ্ভিদকে বলা হয় সিওফাইট। একটি সম্পূর্ণ পরজীবীর উদাহরণ হলো স্বর্ণলতা। একক ক্ষেত্রের স্ট্যান্ডিং ক্রপকে জীবভর বা বায়োমাস বলা হয়। একক ক্ষেত্রের স্ট্যান্ডিং ক্রপকে, মানে কোনো একটা অঞ্চলের বা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের টোটাল যে স্ট্যান্ডিং ক্রপ সেটাকেই বলা হয়েছে জীবভর বা বায়োমাস। বিভিন্ন ট্রফিক স্তরের বা একটি কমিউনিটির সমগ্র বস্তুকে স্ট্যান্ডিং ক্রপ বলা হয়। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ উৎপাদক থেকে খাদক সম্পর্কের ভিত্তিতে সর্বোচ্চ খাদকের দেহে পৌঁছায়, একে শক্তির স্থানান্তর বলা হয়। স্থায়ী পরজীবীর উদাহরণ হলো প্লাসমোডিয়াম ভাইভাক্স। একটি অস্থায়ী পরজীবীর উদাহরণ হলো অ্যানোফিলিস ম্যাকুলিফেনিস। বহিঃপরজীবীর একটি উদাহরণ হলো টিক, মাইট, উকুন। এগুলো হলো বহিঃপরজীবী। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্থায়ী পরজীবী আর বহিঃপরজীবী মনে রাখবে। স্থায়ী পরজীবী হচ্ছে প্লাসমোডিয়াম ভাইভাক্স, আর বহিঃপরজীবী হলো টিক, মাইট, উকুন। এগুলো হচ্ছে বহিঃপরজীবী। চলে যাব তার পরের কোশ্চেনে। একটি আন্তঃপ্রজাতি প্রতিযোগিতার উদাহরণ দাও। আন্তঃপ্রজাতি হচ্ছে খাদ্যের জন্য বাঘ ও সিংহের মধ্যে প্রতিযোগিতা। যদি বলে অন্ত, এটা কিন্তু তোমরা খুব ভুল করো। আন্ত আর অন্ত দুটো কিন্তু আলাদা অ্যান্সার। আন্ত মানে মনে রাখবে দুটো আলাদা প্রজাতি, আর অন্ত মানে হচ্ছে একক প্রজাতি। কি বলছে? আন্তঃপ্রজাতির উদাহরণ হলো বাঘ ও সিংহের মধ্যে প্রতিযোগিতা, আর অন্তঃপ্রজাতি হলো বাঘ ও বাঘের মধ্যে যে প্রতিযোগিতা। বাস্তুবিদ্যার কার্যগত একক হলো বাস্তুতন্ত্র। পেনিসিলিয়ামের উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংস হওয়ার ঘটনাকে অ্যামোনসেলিজম বলা হয়। একটি ডিনাইটিফারিং ব্যাকটেরিয়া হলো সিউডোমোনাস। বিভিন্ন প্রজাতি দ্বারা গঠিত আন্তঃসম্পর্কযুক্ত অনেকগুলো খাদ্য শৃঙ্খলকে একত্রে খাদ্য জাল বলা হয়।
বাস্তুতন্ত্রের দুটি বিয়োজক হলো ছত্রাক ও ব্যাকটেরিয়া। ডেটিটাস খাদ্য শৃঙ্খলে পচা পাতা জৈব পদার্থ থেকে শুরু হয়। মনে করে ডেটিটাস মানে ডেড বডি, মানে হচ্ছে একদম মানে মৃত জিনিস থেকে শুরু হবে, এটা মাথায় রাখবে। আর শিকারি মানে পরপর যাবে, এগুলো পরপর আছে। দেখো, যে সকল উদ্ভিদ উজ্জ্বল আলোতে ভালো জন্মায় তাদেরকে বলা হয় হেলিওফাইট। দুটি ভিন্ন প্রজাতির জীবের সহাবস্থানে উভয় লাভবান হলে সেই আন্তঃক্রিয়াকে মিউচুয়ালিজম বলা হয়। মিউচুয়ালিজম কি যদি সংজ্ঞা আসে তাহলে এই অ্যান্সারটা লিখবে যে দুটি ভিন্ন প্রজাতির জীবের সহাবস্থানে উভয়ই লাভবান হলে সেই আন্তঃক্রিয়াকে মিউচুয়ালিজম বলা হয়। একক অঞ্চলে কতগুলো প্রাণীর বসবাস বা একক অঞ্চলে কত আয়তনের প্রাণী বর্তমান তা বোঝাতে যে সূচকের ব্যবহার করা হয় তাকে পপুলেশন ঘনত্ব বলে। অর্থাৎ পপুলেশন ঘনত্ব কি, এটা কিন্তু একটা সূচক। অর্থাৎ কি, কোনো একটা অঞ্চলে কত প্রাণী বসবাস করে এবং সেই অঞ্চলে কত আয়তনের প্রাণী বর্তমান সেইটা বোঝাতে যে সূচকের ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় পপুলেশন ঘনত্ব। চলে যাবো তারপরে কোশ্চেনে। নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠী সমন্বিত সুনির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত আঞ্চলিক ইকোসিস্টেমকে বায়োম বলে। বায়োম কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি জীবগোষ্ঠীতে একটি প্রজাতির কার্যগত অবস্থান বা কোনো জীবগোষ্ঠীতে কোনো প্রজাতির সামগ্রিক ভূমিকাকে নিচ বলা হয়। বায়োম কি, নিচ কি, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 10% সূত্রকে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী লিন্ডেম্যান, কারণ ওই যে খাদ্য শক্তি 10% করে এক স্তর থেকে অন্য স্তর থেকে পরিবর্তিত হওয়ার সময় কাজে লাগে, সেটাই 10% সূত্র। তো তারপরে শক্তি পিরামিড কখনো বিপরীতমুখী হয় না। দিবা নিরপেক্ষ উদ্ভিদের একটা উদাহরণ হলো গোলাপ। দিবা দীর্ঘ উদ্ভিদ হলো আলু, মূলো, পালং। হ্রস্ব দিবা উদ্ভিদ হলো ডাল, ডালিয়া, কসমস। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন বা এমসিকিউতে প্রবল আসার সম্ভাবনা। যে সকল জলচর প্রাণী জলের লবণাক্ততার ব্যাপক হারে পরিবর্তন সহ্য করতে অক্ষম তাদের এস্টেনোহ্যালাইন প্রাণী বলা হয়। এবং হাইপার পরজীবীর একটা উদাহরণ হলো মশা ও মাছি। তো এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 50 কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আশা করছি এই যে পার্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এই পার্টগুলোর মধ্যে থেকেই তোমরা মূলত চতুর্থ এবং পঞ্চম যে দুটো অধ্যায় তোমাদের রয়েছে, দুটো চ্যাপ্টারে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যারা চতুর্থ অধ্যায় দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেখে নেবে, সেখান থেকে পেয়ে যাবে। এবং দুটো চ্যাপ্টার শর্ট কোশ্চেনগুলো ভালো করে করবে এবং সেকেন্ড ইউনিট এবং ফার্স্ট ইউনিটের যে বান্সটা আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেই বান্সগুলোও তোমরা কমপ্লিট করবে। অর্থাৎ ফাইনালের পরীক্ষা কিন্তু 3টে পার্ট থেকে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড 3টে পার্ট থেকেই আসে। তাহলে তোমরা সম্পূর্ণ সাজেশনটা পেয়ে যাবে এবং মূল শর্ট কোশ্চেনগুলোও পেয়ে যাবে। তাহলে পরীক্ষায় অবশ্যই একটা গুড রেজাল্ট করতে পারবে। আর এই যে ভিডিওগুলোর কথা বললাম সেগুলো দেখার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখবে, সেখান থেকে সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো আশা করি আলোচনাটি ভালো লাগলো, তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে। কথা আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ।